আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। আমাদের অনলাইন কার্যক্রমের ধারাবাহিকতায় আজকে আরেকটি ক্লাস আমরা করতে যাচ্ছি। তো তোমরা তো সবাই আমার পরিচয় মোটামুটি জানো যে আমি মোহাম্মদ শফিকুল ইসলাম, সহকারী অধ্যাপক, রসায়ন বিভাগ, কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ। আমি রসায়ন দ্বিতীয় পত্র পড়াইতেছিলাম। রসায়ন দ্বিতীয় পত্রের অর্থনৈতিক যে রসায়ন, সে অর্থনৈতিক রসায়নের আমরা অলরেডি দুটি ক্লাস শেষ করছি। আজকে 3 নাম্বার ক্লাস। আজকে আমাদের যে ক্লাসটি আমরা নিতে যাচ্ছি সেটি হলো পাল্প পেপার উৎপাদনের মূলনীতি। পাল্প পেপার উৎপাদনের মূলনীতি নিয়ে আমরা আজকে একটু কথা বলবো। ক্লাসটি একটু ছোট, তোমরা সবাই একটু মনোযোগ সহকারে শোনার চেষ্টা করো। পাল্প পেপার উৎপাদনের মূলনীতি। প্রথমেই আমাদেরকে জানতে হবে যে পাল্প বিষয়টি কি। পাল্প এটি আসলেও পাল্প বলছি, অনেকেই হয়তো পরিচিত শব্দটির সাথে পরিচিত নাও থাকতে পারো। পাল্প শব্দটি হলো মন্ড। আমরা এসএসসির পূর্বে যারা পড়ালেখা করছো, মন্ড তৈরি করা, পাল্প বা মন্ড। এই বিষয়টি কি? পাল্প বা মন্ড এটি কি? কাঠ, বাঁশ, আখের ছোবড়া প্রভৃতিকে যান্ত্রিক বা রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে প্রক্রিয়াকরণ করলে যে সেলুলোজ ফাইবার পাওয়া যায় তাকে পাল্প বা মন্ড বলে। তাহলে পাল্প বা মন্ড কি কি? কাঠ, বাঁশ, খড়, আখের ছোবড়া। কাঠ, বাঁশ, খড়, আখের ছোবড়া প্রভৃতিকে যান্ত্রিক বা রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে প্রক্রিয়াকরণ করলে যে সেলুলোজ ফাইবার পাওয়া যায় তাকে পাল্প বা মন্ড বলে। কিসের? কাঠ, বাঁশ, খড়, আখের ছোবড়া, এই সকল পদার্থগুলোকে যান্ত্রিক বা রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে প্রক্রিয়াকরণ করলে যে সেলুলোজ ফাইবার পাওয়া যাবে তাকে আমরা বলছি মন্ড বা পাল্প। সেই পাল্প উৎপাদন, পাল্প পেপার, পেপারের পাল্প অর্থাৎ কাগজের এই পাল্প প্রস্তুতির মূলনীতিটি নিয়ে আমরা একটু কথা বলবো। এখন বলতেছি, পাল্প হলো কাগজের মূল উপাদান। তাহলে কাগজটা যে তৈরি করা হয়, সেই কাগজের মূল উপাদানটা কি? কাগজে তৈরি করা হয়, এই কাগজের মূল উপাদান হলো পাল্প। আর পাল্পের মূল রাসায়নিক উপাদান হলো সেলুলোজ। খেয়াল করো, কাগজের মূল উপাদান হলো পাল্প, পাল্পের মূল রাসায়নিক উপাদান হলো সেলুলোজ। কাগজের মূল উপাদান কি? পাল্প। পাল্পের মূল রাসায়নিক উপাদান কি? সেলুলোজ। আর সেলুলোজ হলো বিটা ডি গ্লুকোজের সরল শিকল পলিমার। বিটা ডি গ্লুকোজের সরল শিকল পলিমার, এবং এই ধরনের পলিমারে বিটা 1,4 গ্লাইকোসাইডিক বন্ধন থাকে। তাহলে সেলুলোজটাও আমরা জানি। সেলুলোজটা কি? সেলুলোজ হলো বিটা ডি গ্লুকোজের সরল শিকল পলিমার, এবং এই পলিমারগুলোর মধ্যে কি ধরনের বন্ধন বিদ্যমান থাকে? এই বিটা 1,4 গ্লাইকোসাইডিক বন্ধন থাকে। তাহলে এই পাল্প নিয়ে আমরা আজকে বুঝতেছি যে পাল্প জিনিসটা কি। পাল্প হলো কাগজের মূল উপাদান।
কাগজের মূল উপাদান। আর পাল্পের মূল উপাদানটা কি? পাল্পের মূল উপাদান হলো সেলুলোজ। আর সেলুলোজ কি? সেলুলোজ হলো বিটা ডি গ্লুকোজের সরল শিকল পলিমার। এই ধরনের পলিমারগুলোর মধ্যে বিটা 1,4 গ্লাইকোসাইটিক বন্ধন বিদ্যমান থাকে। বন্ধন বিদ্যমান থাকে। এখন আমরা বলছি পাল্প প্রধানত দুই প্রকার। পাল্প কয় প্রকার? পাল্প হলো দুই প্রকার। এক হলো যান্ত্রিক পাল্প। যান্ত্রিক পাল্প। দুই হলো রাসায়নিক পাল্প। এক হলো যান্ত্রিক পাল্প, দুই হলো রাসায়নিক পাল্প। তাহলে পাল্প কয় প্রকার? পাল্প প্রধানত দুই প্রকার। একটি হলো যান্ত্রিক পাল্প আর একটি হলো রাসায়নিক পাল্প। রাসায়নিক পাল্প আবার আমরা বিভিন্ন ভাগে ভাগ করতে পারি। যে রাসায়নিক পাল্প গুলো কি কি হতে পারে? রাসায়নিক পাল্প আমরা বলতেছি যে রাসায়নিক পাল্প গুলোর মধ্যে হলো, আমরা একটু লিখে লিখে বলি। তাহলে পাল্প সাধারণত দুই প্রকার, একটা হলো যান্ত্রিক পাল্প আর একটা হলো রাসায়নিক পাল্প। এখন রাসায়নিক পাল্পকে আবার আমরা কয়েক ভাগে ভাগ করছি। রাসায়নিক পাল্প, রাসায়নিক পাল্প হলো এক নাম্বার, সাধারণত রাসায়নিক পাল্প বিভিন্ন প্রকারের হতে পারে। দেখো অলরেডি এক নাম্বার সালফেট পাল্প। সালফেট পাল্প, পাল্প। দুই হলো সালফাইড পাল্প। সালফাইড। তিন হলো সোডা পাল্প। সোডা পাল্প। চার হলো সেমি রাসায়নিক পাল্প। সেমি পাল্প। তাহলে রাসায়নিক পাল্প বিভিন্ন প্রকারের হতে পারে। রাসায়নিক পাল্প গুলোর মধ্যে আমরা বলতেছি সালফেট পাল্প, সালফাইড পাল্প, সোডা পাল্প, সেমি রাসায়নিক পাল্প। এই পাল্প, তাহলে আমরা প্রথমেই বলছিলাম যে পাল্প প্রধানত দুই প্রকার, একটি হলো যান্ত্রিক পাল্প আর একটি হলো রাসায়নিক পাল্প। এখন রাসায়নিক পাল্প আবার আমরা বলছি ভিন্ন ভিন্ন প্রকারের। রাসায়নিক পাল্প গুলো কি কি? সালফেট পাল্প, সালফাইড পাল্প, সোডা পাল্প এবং সেমি রাসায়নিক পাল্প ইত্যাদি। তো আমরা জানি যান্ত্রিক পাল্প সাধারণত নিম্নমানের হয়, যান্ত্রিক পাল্প। এবং এই পাল্প থেকে সাধারণত নিউজ প্রিন্ট কাগজ তৈরি করা হয়। যান্ত্রিক পাল্পটা কি উচ্চমানের না নিম্নমানের? নিম্নমানের। যে কাগজগুলো আমরা জানি যে নিউজ প্রিন্ট জাতীয় কাগজ, সেই কাগজগুলো যান্ত্রিক প্রক্রিয়ায় উৎপাদন করা হয়। যান্ত্রিক পাল্প যেটা, সেটা আমরা যান্ত্রিক পাল্প সাধারণত নিম্নমানের হয় এবং এই পাল্প থেকে প্রধানত নিউজ প্রিন্ট কাগজ তৈরি করা হয় যান্ত্রিক পাল্প থেকে। আর রাসায়নিক পাল্প থেকে কিন্তু হোয়াইট প্রিন্ট কাগজ এবং ভিন্ন ভিন্ন ধরনের যে আমরা কাগজ পাই, সেই কাগজগুলো এই প্রক্রিয়ার সাহায্যে হয়। যেমন সালফেট পাল্প, সালফাইড পাল্প, সোডা পাল্প, সেমি রাসায়নিক পাল্প। এই ধরনের পাল্প থেকে আমরা বা মন্ড থেকে আমরা রাসায়নিক প্রক্রিয়ার সাহায্যে আমরা কি পাই? আমরা হোয়াইট প্রিন্ট কাগজগুলো পেয়ে থাকি। রাসায়নিক পাল্প যে উৎপাদনের মূলনীতি, আমরা অলরেডি আজকে পাল্প উৎপাদনের মূলনীতি নিয়ে কথা বলছিলাম। আমরা রাসায়নিক পাল্প উৎপাদনের মূলনীতির মধ্যে সালফেট পাল্পের শিল্প উৎপাদন মানে সালফেট পাল্প নিয়ে আমরা একটু আলোচনা করব। এখন সালফেট পাল্প, রাসায়নিক পাল্প উৎপাদনের মূলনীতি। রাসায়নিক পাল্প
পাল্প উৎপাদনের রাসায়নিক পাল্প উৎপাদনের মূলনীতি এর মধ্যে আমাদের আছে সালফেট পাল্প সালফেট পাল্প সালফেট পাল্প সালফেট পাল্প নিয়ে আমরা এখন একটু কথা বলবো যে সালফেট পাল্প মূলত বিষয়টি কি। এটি একটি ক্ষারীয় পদ্ধতি। সালফেট উৎপাদনের যে সালফেট পাল্প উৎপাদনের যে প্রক্রিয়াটা, এটা একটা ক্ষারীয় পদ্ধতি। এই পদ্ধতিতে কাগজের মান খুব উন্নত হয়। এই পদ্ধতিতে কাগজের মান খুব উন্নত হয়। আমরা বলছি সালফেট পাল্প উৎপাদনের মূলনীতির মধ্যে যে এটি একটি ক্ষারীয় পদ্ধতি এবং এই পদ্ধতিতে উৎপাদিত কাগজের মান খুব উন্নত হয়। সালফেট পাল্প উৎপাদনের জন্য কি কি কাঁচামাল গুলো লাগে, আমরা একটু কাঁচামাল গুলো দেখার চেষ্টা করি যে কি কি কাঁচামাল গুলো লাগে। এক নাম্বার হলো বেলসাম জাতীয় নরম কাঠ। এক হলো বেলসাম জাতীয় নরম কাঠ। বেলসাম জাতীয় নরম কাঠ যেগুলোর মধ্যে আঁশ থাকে বেশি, রেজিন থাকে কম, এরকম কিছু গাছ নিতে হবে। বেলসাম জাতীয় নরম কাঠ যাতে কি আঁশ থাকে বেশি কিন্তু রেজিন থাকে কম, এমন একটি কাঁচামাল আছে। আমরা বলতেছি সালফেট পাল্প উৎপাদনের জন্য কি কি কাঁচামাল গুলো লাগবে, সেই কাঁচামাল গুলো বলছি। এক নাম্বার হলো বেলসাম জাতীয় নরম কাঠ। দুই নাম্বার হলো কাঠ ডাইজেস্ট করার জন্য, দুই নাম্বার হলো কাঠ ডাইজেস্ট করব, ডাইজেস্ট করার জন্য এখানে আমরা কি কি ব্যবহার করব, সোডিয়াম সালফাইড, সোডিয়াম কার্বনেট এবং সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড। তিন নাম্বার আমরা এখানে কুকিং লিকার যোগ করব। তিন নাম্বার হলো কুকিং লিকার। চার নাম্বার আমরা দিব বিরঞ্জক পদার্থ হিসাবে আমরা সাধারণত কি কি দিই, আমরা দিব ক্লোরিন, হাইড্রোজেন পারঅক্সাইড, ব্লিচিং পাউডার, এই সকল পদার্থ আমরা বিরঞ্জক পদার্থ হিসেবে কাজ করব। তাহলে আমরা সালফেট পাল্প উৎপাদনের জন্য কি কি কাঁচামাল গুলো লাগবে সেগুলো আমরা দেখলাম। বেলসাম জাতীয় নরম কাঠ, সেই কাঠের মধ্যে যাতে আঁশ বেশি থাকে এবং রেজিন থাকে কম। আমরা বলছি যে কাঠ ডাইজেস্ট করতে হবে। কাঠকে ডাইজেস্ট করার জন্য সোডিয়াম সালফাইড, সোডিয়াম কার্বনেট এবং সোডিয়াম হাইড্রোক্সাইড এই সকল পদার্থগুলো আমরা ইউজ করে থাকবো। এবং এখানে আমরা তিন নম্বরে কুকিং লিকার হিসেবে যোগ করবো। কুকিং লিকারের কিছু রাসায়নিক পদার্থ আমরা কুকিং লিকার করে থাকি। তারপরে হলো বিরঞ্জক পদার্থ হিসাবে আমরা কি কি দেই, ক্লোরিন দিয়ে। বিরঞ্জক পদার্থ মানে কি, বিরঞ্জক শব্দের অর্থ হলো যে পদার্থগুলো একটি রংকে নষ্ট করে দেয় তাদেরকে বিরঞ্জক পদার্থ বলি আমরা, রং নষ্ট করে দেয়। সেটা কি ক্লোরিন ব্যবহার করতে পারি, হাইড্রোজেন পারঅক্সাইড ব্যবহার করতে পারি, তারপরে ব্লিচিং পাউডার ব্যবহার করতে পারি। এইগুলো পদার্থ দ্বারা আমরা এই যে মণ্ডলী তৈরি হবো সেটুকুকে আমরা বিরঞ্জিত করব। সালফেট পাল্প তৈরি আমরা এই মুহূর্তে ফ্লো শীট তৈরি করা লিখব। প্রবাহ চিত্রটি আমরা লেখার চেষ্টা করব যে কিভাবে আমরা সালফেট পাল্প তৈরির প্রবাহ চিত্র। সালফেট পাল্প তৈরি, সালফেট পাল্প
সালফেট পাল্প উৎপাদনের প্রবাহ চিত্রের কথা যদি আমরা বলি, তাহলে এই প্রবাহ চিত্রটা প্রথমেই আমাদের যে কাঁচামালটি আছে, যে আমরা গাছ বেলসাম জাতীয় গাছের কথা বলছি, সেই গাছটি সংগ্রহ করতে হবে এবং সংগ্রহ করার পর তাকে দ্রুত পরিষ্কারকরণ করতে হবে। প্রথমে হলো দ্রুত ও পরিষ্কারকরণ, দ্রুত ও পরিষ্কারকরণ। প্রথমেই আমরা যে কাঁচামালটা নিব সেটিকে আমরা কি করব, দ্রৌতকরণ করব এবং পরিষ্কারকরণ করব। দ্রৌতকরণ এবং পরিষ্কারকরণ করার পরে তাকে আমরা বাকল অপসারণ করব। বাকল অপসারণ, বাকল অপসারণ। প্রথমে আমরা দ্রৌতকরণ ও পরিষ্কারকরণ করলাম, তারপরে আমরা সেটাকে কি করলাম, বাকল অপসারণ করলাম। যে গাছটা থাকবে সেই গাছের বাকলগুলো আমরা অপসারণ করব। তারপরে এটিকে কি করব, চূর্ণকরণ করব, অর্থাৎ ছোট ছোট কিছু টুকরায় পরিণত করব। চূর্ণকরণ, চূর্ণকরণ, চূর্ণকরণ করব আমরা। সে বাকল অপসারণ করার পর এটিকে আমরা চূর্ণকরণ, ছোট ছোট টুকরায় চূর্ণকরণ করব। চূর্ণকরণ করার পর এখানে আমরা কুকিং লিকার যোগ করব। তারপরে আমরা দিব কুকিং লিকার, কুকিং কুকিং লিকার যোগকরণ, কুকিং লিকার চূর্ণকরণ করার পর আমরা কুকিং লিকার যোগকরণ করব। যোগকরণ করার পরে আমরা এখানে এটাকে আবার ব্ল্যাক লিকার প্রস্তুত করার করব। বা ব্ল্যাক লিকার, ব্ল্যাক লিকার ব্ল্যাক লিকার প্রস্তুতকরণ, ব্ল্যাক লিকার প্রস্তুতকরণ করব আমরা। ব্ল্যাক লিকার, তাহলে কুকিং লিকার যোগকরণ করার পরে আমরা সেটাকে কি করব, ব্ল্যাক লিকার প্রস্তুতকরণ করব। তারপরে এটাকে আবার পুনরায় দ্রৌতকরণ করব। পুনঃদ্রৌতকরণ, পুনঃদ্রৌতকরণ, পুনরায় দ্রৌতকরণ করব আমরা। ব্ল্যাক লিকার তৈরি করার পর আমরা এটাকে আবার পুনরায় দ্রৌতকরণ করব। দ্রৌতকরণ করার পরে আমরা এটাকে আরো গাঢ়করণ করব। ঘাড়ীকরণ, ঘাড়ীকরণ, আরো ঘাড়ীকরণ করব আমরা। আরো ঘাড়ীকরণ করব। ঘাড়ীকরণ করার পরে আমরা চলে যাব বিরঞ্জক। এখানে এখন আমরা দিব বিরঞ্জক পদার্থ, বিরঞ্জন, বিরঞ্জন, বিরঞ্জন করব আমরা। বিরঞ্জিত করার পরে আমরা চলে যাব শুষ্ককরণ, ভাঁজকরণ, শুষ্ককরণ, ভাঁজকরণ ও সংরক্ষণ। শুষ্ককরণ, শুষ্ককরণ, ভাঁজকরণ ও সংরক্ষণ। শুষ্ককরণ, ভাঁজকরণ ও সংরক্ষণ। এভাবে আমরা আসলে সালফেট পাল্প উৎপাদনের যে পাল্প তৈরি করার জন্য যে ধাপগুলো বা যে প্রবাহ চিত্র, সেই প্রবাহ চিত্রটি আমরা আলোচনা করার চেষ্টা করতেছি। সালফেট পাল্প উৎপাদনের প্রবাহ চিত্রটা কি? প্রথমে আমরা এর জন্য যে কাঁচামালটি ব্যবহার করব বা যে গাছগুলো আমরা ব্যবহার করব, যেখান থেকে আমরা মন্ড বা পাল্প তৈরি করব, সেই গাছগুলোকে প্রথমে কি করতে হবে, দ্রুত পরিষ্কারকরণ করে নিতে হবে। দ্রুত পরিষ্কারকরণ করার পরে আমরা সেটাকে কি করব, বাকল, গাছগুলো থেকে আমরা বাকল অপসারণ করব। বাকল অপসারণ করার পর তাকে ছোট ছোট টুকরায় পরিণত করা, অর্থাৎ চূর্ণ বিচূর্ণ করে ফেলবো, চূর্ণকরণ করা করে ফেলবো। চূর্ণকরণ করার পরে আমরা তাতে
কুকিং লিকার যোগকরণ করব। একটি পদার্থ, কিছু রাসায়নিক পদার্থ আছে, সেই রাসায়নিক পদার্থগুলো দিয়ে, বিশেষ করে সোডিয়াম সালফাইড, সোডিয়াম কার্বনেট, সোডিয়াম হাইড্রোক্সাইড ইত্যাদি পদার্থ আমরা যোগ করে কুকিং লিকার করে থাকি। কুকিং লিকার যোগকরণ করব। কুকিং লিকার যোগকরণ করার পরে এটাকে আবার আমরা কি তৈরি করব, আবার আমরা তৈরি করব ব্ল্যাক লিকার প্রস্তুতকরণ করব। এখানে আরো কিছু রাসায়নিক পদার্থ যোগ করে আমরা এটাকে কি ব্ল্যাক লিকারে পরিণত করব, এবং এটাকে শাকন প্রক্রিয়ার সাহায্যে আসলে আমরা বড় বড় টুকরোগুলো থেকে ছোট ছোট মানে ছোট বড় এগুলো ছাঁকন প্রক্রিয়ার সাহায্যে আলাদা হয়ে যায় এবং অপেক্ষাকৃত মিহি অংশটুকু নিচে পড়ে থাকে। এভাবে ব্ল্যাক লিকার আমরা প্রস্তুতকরণ করব, এবং ব্ল্যাক লিকার প্রস্তুতকরণ করার পরে এটিকে আমরা আবার পুনরায় দ্রৌতকরণ করব। দ্রৌতকরণ করার পরে এটিকে আবার আমরা কি তাপ দেওয়ার পরে ঘাড়িকরণ করা হবে। এটাকে ধীরে ধীরে আরো গাঢ় পদার্থে পরিণতকরণ করব। ঘাড়িকরণ করার পর এখানে আমরা ক্লোরিন, ব্লিচিং পাউডার বা হাইড্রোজেন পারঅক্সাইড ইত্যাদি পদার্থ দিয়ে এটাকে বিরঞ্জিত করব, যাতে রংটা আমাদের চাহিদা মতো হয়। সেই জন্য আগে প্রথমে এটাকে বিরঞ্জিত করব, তারপরে এখানে বিভিন্ন কালার যোগ করা হবে। বিরঞ্জন করার পর আমরা এটাকে শুষ্কীকরণ, ভাঁজকরণ ও সংরক্ষণকরণ করব। এভাবে আমরা সালফেট পাল্প প্রস্তুত করতে পারি। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এখানে এই অংশটুকুর মধ্যে পাল্প পেপার উৎপাদনের মূলনীতির যে প্রবাহ চিত্র, এটি কিন্তু আসলে গুরুত্বপূর্ণ পড়া। অন্য পড়াগুলো একবার পড়ে গেলেই চলবে, কিন্তু এটা আবার তোমাদের ব্রেনের মধ্যে রাখতে হবে। আমরা আসলেও এখন বলবো যে মন্ড হতে তাহলে কাগজ কিভাবে উৎপন্ন করতে পারি, সেই উৎপন্ন করার আসলে পুরাপুরি অংশটুকু আমি তোমাদের সামনে না বললেও, যে অংশটুকু এখান থেকে মোটামুটি পয়েন্ট আকারে তোমরা যদি লিখে রাখো, পয়েন্ট আকারে লিখে রাখলে তোমাদের সহজ হবে এইগুলো পড়াটা মুখস্থ রাখতে। পয়েন্টগুলো কি কি, সেই পয়েন্টগুলো মন্ড থেকে কাগজ উৎপাদনের যে মূলনীতি, কাগজ উৎপাদনের মূলনীতিটি আমরা একটু বলতেছি যে কি কিভাবে কাগজ উৎপন্ন করব। কাগজ মন্ড হতে কাগজ উৎপাদনের মূলনীতি, মন্ড হতে কাগজ উৎপাদনের মূলনীতিটি আমরা বলবো। প্রথমে এই প্রক্রিয়ার মধ্যে আমি বলছি যে পুরাপুরি অংশটুকু আমার বলার দরকার নাই, শুধু যদি আমি পয়েন্টগুলো বলে রাখি, পরে তোমরা একবার পড়লেই তোমাদের মুখস্থ হয়ে যাবো। 1 নাম্বার হলো মন্ড মিশ্রিতকরণ। পয়েন্ট আকারে যদি তোমরা একটু মনে রাখো, মন্ড মিশ্রিতকরণ, মন্ড মিশ্রিতকরণ। 2 নাম্বার হলো মন্ডের ছাঁকন, মন্ডের ছাঁকন। 3 নাম্বার হলো মন্ডের ঘাড়িকরণ, মন্ডের ঘাড়িকরণ, মন্ডের ঘাড়িকরণ। 4 নাম্বার হলো মন্ডের বিরঞ্জন, মন্ডের বিরঞ্জন, বিরঞ্জন। 5 নাম্বার হলো ব্রিটিং ও রিফাইনিং, ব্রিটিং ও রিফাইনিং, ব্রিটিং ও রিফাইনিং। 6 নাম্বার হলো ছিদ্র ভরাটকরণ, ছিদ্র ভরাটকরণ। 7 নাম্বার হলো ছিদ্র ভরাটকরণ, এই শব্দটা নিচ্ছিদ্রকরণ, নিচ্ছিদ্রকরণ, ছিদ্র ভরাটকরণ লিখো, ছিদ্র ভরাটকরণ, ভরাটকরণ। 7 নাম্বার লিখো নিচ্ছিদ্রকরণ,
নিচ্ছিদ্রকরণ। 8 নাম্বার হলো কাগজে বর্ণযুক্তকরণ। কাগজে বর্ণযুক্তকরণ। এইভাবে আমরা এই পয়েন্টগুলো যদি মনে রাখি তাহলে মন্ড হতে কিভাবে কাগজ উৎপন্ন করা হবে তা কিন্তু আমাদের মুখস্থ হওয়া একদম সহজ। প্রথমে আমি বলছি মন্ডের মিশ্রিতকরণ, মন্ডের ছাঁকন, মন্ডের ঘাড়িকরণ, মন্ডের বিরঞ্জন, ব্লিচিং ও রিফাইনিং, ছিদ্র ভরাটকরণ, নিচ্ছিদ্রকরণ এবং কাগজে বর্ণযুক্তকরণ। এই পয়েন্টগুলো মনে রাখলেই আমরা আসলে মন্ড হতে কাগজ উৎপন্ন করতে পারবো। প্রথমে মন্ডটুকু নিয়ে আমরা সেটাকে মিশ্রিত করব। মিশ্রিত করার পরে সেই মন্ডটুকু আমরা ছাঁকন করব। ছাঁকন করার পরে যে কথাটি হলো যে বড় বড় টুকরাগুলো আলাদা হয়ে যায়, ছোট ছোট অংশটুকু মিহি অংশটুকু থেকে যায়। তারপরে একে আরো যদি আমরা তাপ দিই তাহলে এটা কি ধীরে ধীরে মন্ডটা কি আস্তে আস্তে ঘাড়িকরণ হবে, এর জলীয় অংশ চলে যাবে। তারপরে আমরা সেই মন্ডের মধ্যে বিরঞ্জক পদার্থ হিসেবে আমরা আগেই বলছি যে ক্লোরিন, হাইড্রোজেন পারঅক্সাইড, ব্লিচিং পাউডার ইত্যাদি পদার্থ দিয়ে আমরা সেই মন্ডটাকে বিরঞ্জিত করব। বিরঞ্জিত করার পরে এখানে আবার আমরা করব আরেকটি রাসায়নিক প্রক্রিয়ার সাহায্যে ব্লিচিং এবং রিফাইনিং আমরা করব মন্ডটিকে বিরঞ্জিত করার পরে। তারপরে এর মধ্যে আমরা কিছু পদার্থ দিয়ে এটাকে ছিদ্র ভরাটকরণ করা হবে। কাগজের উপরে কিন্তু ছিদ্র ভরাটকরণের একটি প্রক্রিয়া রয়েছে, নিচ্ছিদ্রকরণ, এটার মধ্যে যাতে কোনো ছিদ্র না থাকে। তারপরে প্রয়োজন মতো আমাদের কাগজের মধ্যে যেই রংগুলো আমরা দিয়ে সে যে রঙের কাগজ তৈরি করতে চাই সেইভাবে আমরা কাগজ তৈরি করতে পারবো। এই হলো আমাদের মন্ড হতে কাগজ উৎপাদনের মূলনীতি। আমি মনে করি আসলেও এত পড়া মুখস্থ রাখা কঠিন, এই জন্য আমি এই পয়েন্টগুলো বলে দিচ্ছি যে এই পয়েন্টগুলো যদি তোমরা ব্রেনের মধ্যে রাখো তাহলে তোমরা লিখতে পারবা। পয়েন্টগুলো হলো কাগজের মানে উৎপাদনের মূলনীতির মধ্যে 1 নাম্বার হলো মন্ড মিশ্রিতকরণ, 2 নাম্বার মন্ডের ছাঁকন, 3 নাম্বার মন্ডের ঘাড়িকরণ, 4 নাম্বার মন্ডের বিরঞ্জন, 5 নাম্বার ব্লিচিং ও রিফাইনিং, 6 নাম্বার ছিদ্র ভরাটকরণ, 7 নাম্বার নিচ্ছিদ্রকরণ, 8 নাম্বার হলো বর্ণযুক্তকরণ। তাহলে এইভাবে আমরা মন্ড থেকে কাগজ উৎপাদন করতে পারি। তো আমাদের আজকে কাঙ্ক্ষিত পড়া এখানে প্রায় শেষ হয়ে যাচ্ছে। আজকে আমরা কি কি বিষয়গুলো নিয়ে আলোচনা করছি সেই বিষয়গুলো আমি আবারও তোমাদের সামনে উপস্থাপন করতেছি, তোমরা সবাই একটু শোনার চেষ্টা করো। আমরা আজকে পাল্প পেপার উৎপাদনের মূলনীতি বলছি। পাল্প পেপার কি সেটা বলছি যে পাল্প পেপার হলো বাঁশ, কাঠ, খড়, আখের টুকরা প্রভৃতিকে যান্ত্রিক বা রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে প্রক্রিয়াজাতকরণ করলে যে সেলুলোজ ফাইবার পাওয়া যায় তাকে মন্ড বলে এবং মন্ড বলে বা পাল্প বলে। পাল্প হলো কাগজ উপাদানের মূল উপাদান, আর পাল্পের মূল রাসায়নিক উপাদান হলো সেলুলোজ, আর সেলুলোজ হলো বিটা-ডি গ্লুকোজের সরল শিকল পলিমার। আমরা এখানে বলছি পাল্প প্রধানত 2 প্রকার, একটি হলো যান্ত্রিক পাল্প আর একটি হলো রাসায়নিক পাল্প। যান্ত্রিক পাল্প নিম্নমানের এবং এই প্রক্রিয়ার সাহায্যে আমরা সাধারণত নিউজ প্রিন্ট কাগজগুলো প্রস্তুত করে থাকি, তৈরি করে থাকি। আর রাসায়নিক পাল্প এর অনেকগুলো প্রকার আছে। রাসায়নিক পাল্পের সাহায্যে আমরা হোয়াইট প্রিন্ট এবং উন্নত কাগজগুলো প্রস্তুত করে থাকি। সেই রাসায়নিক পাল্পগুলোর মধ্যে কি কি পাল্প আছে? সালফেট পাল্প, সালফাইড পাল্প, সোডা পাল্প, সেমি রাসায়নিক পাল্প ইত্যাদি। আমরা বলছি যে রাসায়নিক পাল্প উৎপাদনের মূলনীতির মধ্যে সালফেট পাল্পটা বলছি। সালফেট পাল্প একটি ক্ষারীয় পদ্ধতি এবং এই পদ্ধতিতে উৎপাদিত কাগজের মান খুবই উন্নত হয়। এবং এই পদ্ধতিতে কি কি কাঁচামাল হিসেবে ব্যবহার করা হয়? আমরা 1 নাম্বার বলছি বেলচাম জাতীয় নরম কাঠ, যার মধ্যে আঁশ থাকে বেশি, রেজিন থাকে কম। তারপর কাঠ ডাইজেস্ট করতে কিছু রাসায়নিক উপাদান, কুকিং লিকার এবং বিরঞ্জক পদার্থ হিসাবে আমরা ব্যবহার করছি বিভিন্ন ধরনের পদার্থ। তারপরে সালফেট পাল্প উৎপাদনের প্রবাহ চিত্রটা আমরা আলোচনা করছি। তোমরা সালফেট পাল্প উৎপাদনের প্রবাহ চিত্রটা সবাই ভালো করে একটু দেখে নিবা। এবং এই পাল্প থেকে আবার কিভাবে আমরা কাগজ উৎপাদন করতে পারি সেই কাগজ উৎপাদন করার একটি মূলনীতি আমি এখানে বলছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই সুন্দর করে পড়ালেখা করবে এবং বেশি বেশি পড়ালেখা করবে, পড়ার সাথে যুক্ত থাকো। আমাদের কলেজ আমাদের পড়ালেখা আবার স্বাভাবিক হয়ে আসবে। আমরা এটাই আশা করতেছি যে খুব শীঘ্রই আমরা আবার তোমাদেরকে ক্লাসে এনে পাঠদান করতে পারবো বলে আমরা আশা রাখি। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন। তোমরা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।